নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে স্বাগত জানাই দ্য ইন্ডিয়ান অ্যারিনার একটি নতুন ভিডিওতে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টেস্ট ক্রিকেট, হকি, ফুটবল এবং চেস অলিম্পিয়াড। অর্থাৎ গত ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে ভারতের মধ্যে হয়ে যাওয়া সমস্ত রকমের খেলার আপডেট নিয়ে এবং খেলার মধ্যে হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে। তো শুরু করা যাক টেস্ট ক্রিকেট নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে চলতি মরশুমে ভারত এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে এবং প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। তার মধ্যে রবীন্দ্রচন্দ্র অশ্বিন একটি সেঞ্চুরি করেন এবং অন্যদিকে বাংলাদেশের হাসান মাহমুদ ৫টি উইকেট নেন প্রথম ইনিংসে। কিন্তু ৩৭৬ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে পরাজিত হয়ে যায়। এরপর যথাক্রমে দ্বিতীয় ইনিংস শুরু হয় এবং দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারত মাত্র ৪টি উইকেট হারিয়ে ২৮৭ রানের টার্গেট দেয় এবং সর্বমোট ৫১৫ রানের টার্গেট সেট করে বাংলাদেশের সামনে এবং সেই টার্গেটের সামনে ব্যাট করতে নেমে এখনো পর্যন্ত বাংলাদেশিরা ১৫৮ রান করে এবং তাদেরকে জিততে হলে এখনো ৩৫৭ রান করে তাদেরকে এই টেস্ট সিরিজটি জিততে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে শুভমান গিল ১১৯ রান এবং ঋষভ পান্ট ১০৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং এর কারণেই ২৮৭ রানের এই টার্গেটটি সম্পূর্ণ হয়। কিন্তু বাংলাদেশিদের দেখে মনে হচ্ছে না তারা এখানে টেস্ট ম্যাচ কিংবা টেস্ট সিরিজ জিততে এসেছে বলে। কারণ প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে যাওয়া এবং দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্থকে রীতিমতো দেখা যায় বাংলাদেশের ফিল্ডিং সেট করে দিতে। হ্যাঁ বন্ধুরা, আমি রীতিমতো মজা করছি না। ঋষভ পান্থ বলছে যে এইখানে গিয়ে দাঁড়াও এবং সেই মতো করে বাংলাদেশি প্লেয়াররা ওখানে যাচ্ছে, যেখানে আপনি ভিডিওতে দেখতে পারেন। এরপর আমরা কথা বলতে চলেছি এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ নিয়ে, যেখানে ভারত ১-০ গোলে চায়নাকে পরাজিত করে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। হ্যাঁ বন্ধুরা, হকি এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি ২০২৪-এর বিজেতা হলো ভারত, যেখানে ভারত চায়নাকে ১-০ গোলে পরাজিত করে। যেখানে ভারত ২-১ গোলে পাকিস্তানকে পরাজিত করে এবং যেখানে ১-০ গোলের লিডে ছিল পাকিস্তান, সেখান থেকে পাকিস্তানকে ২-১ গোলে ভারত পরাজিত করে এবং এখানে আরেকটি মজার জিনিস হয়েছে, সেটি পাকিস্তান সংক্রান্ত। তো যেদিন ফাইনাল হচ্ছিল ভারত এবং চায়না, সেদিন পাকিস্তানের প্লেয়ারদেরকে দেখা যায় চায়নাকে সাপোর্ট করতে এবং চায়নার ফ্ল্যাগ হাতে স্টেডিয়ামে উপস্থিত থাকতে। মানে যে চায়নার কাছে পাকিস্তান ২-০ গোলে সেমিফাইনালে পরাজিত হয়েছে, ঠিক আছে ভারতের কাছে তো ২-১ গোলে হয়েছে, এমনকি চায়নার কাছেও তো অবশ্যই হয়েছে, নাহলে তো ফাইনাল থেকে ছিটকে যাওয়ার কথা না। তো যে চায়নার কাছে পাকিস্তান ২-০ গোলে পরাজিত হয়েছে, সেই চায়নাকেই তারা সাপোর্ট করতে মাঠে চলে গেছে এবং সেখানে গিয়েও ভারত যখন ১-০ গোলে চায়নাকে হারিয়ে দেয়, তখন তাদের অবস্থাটা দেখার মতো ছিল। এবার আসি পরবর্তী সেগমেন্ট ফুটবলে। তো এখন আমাদের ভারতের সাথে অন্যান্য দেশের আন্ডার 17 সাফ কাপ চলছে এবং সেখানে ভুটানে ভারতের সাথে বাংলাদেশের আন্ডার 17 দলের খেলা ছিল এবং সেই খেলায় ১-০ গোলে শেষ মিনিটের মাথায় ১-০ গোলে ভারত বাংলাদেশকে পরাজিত করে। এইবার আন্ডার 17 সাফ কাপ অনুষ্ঠিত হয়েছে ভুটানে, যেখানে মোট 7টি টিম যোগ দিয়েছে। তার মধ্যে গ্রুপ এ তে রয়েছে ইন্ডিয়া, মালদ্বীপ এবং বাংলাদেশ এবং অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে ভুটান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তো গত ২০ তারিখে ৯১ মিনিটের মাথায় ইন্ডিয়া বাংলাদেশকে ১-০ গোলে সাফ কাপে পরাজিত করে। এরপর যে খবরটি উঠে আসছে সেটি হলো নোনো রেইসকে নিয়ে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ২২ তারিখ অর্থাৎ আজকে কলকাতার মাটিতে পা দিতে চলেছে নোনো রেইস এবং খুব সম্ভবত আগামীকাল সোমবার থেকেই তিনি
প্র্যাকটিসে যোগদান করবেন। তা নোনো রেইস আসাতে বাগান প্লেয়াররা নিজেদের ছন্দে আবার ফিরে আসবে বলে মনে হচ্ছে, এবং মলিনার যে ড্রয়ের যে সমস্যায় ভুগছে বাগান, তো সেখান থেকেও মলিনা বেরিয়ে আসতে পারে এবং প্রথম জয়ের মুখ দেখতে পারে বলে আমাদের মনে হচ্ছে। পরবর্তী নর্থ ইস্ট ম্যাচে নোনো রেইসকে দেখা যাবে কিনা আমরা ঠিক জানি না, কিন্তু তার পরের ম্যাচগুলো থেকে নোনো রেইসকে দেখা যাবে, এবং এএফসি কাপের জন্য নোনো রেইস একটি গুরুত্বপূর্ণ আহ খেলোয়াড় হতে চলেছে মোহনবাগানের জন্য। পরবর্তী খবর হলো আনোয়ার আলীকে নিয়ে। হাইকোর্টের তত্ত্বাবধানে এপিএসসি কে নতুন করে আনোয়ার আলীর শুনানি করতে হয়। এর ফলে পিএসসি যে আগের এনওসিটা দিয়েছিল সেটা ইনভ্যালিড হয়ে যায়। পিএসসি নতুন করে আনোয়ার আলীকে এনওসি দেয়। সুতরাং আনোয়ার আলীকে এখন ইস্ট বেঙ্গল তাদের পছন্দ মতো খেলাতে পারে। এমনকি আজকে 22 তারিখে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেখানেও আমরা আনোয়ার আলীকে দেখতে পেতে পারি। দ্বিতীয় কথা, 30 তারিখে পিএসসির নতুন শুনানি আসতে চলেছে, যেখানে মানে আনোয়ার আলী এবং তার ক্লাব সংক্রান্ত যদি কোনো ব্যান বা ফাইন কিছু দেয়া থাকে সেগুলো শুনানি আমরা দেখতে চলেছি 30 তারিখে। তো কিন্তু আজকে আমরা খুব সম্ভবত আনোয়ার আলীকে খেলতে দেখতে পারি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কেরালা ব্লাস্টার্স এর এগেনস্টে, যেহেতু আনোয়ার আলীকে এনওসি দিয়েছে পিএসসি এবং এআইএফএফ। এই ছিল ফুটবলের খবর। এবার আসি চেস অর্থাৎ দাবার কথায়। তো চেস অলিম্পিয়াড বুডাপেস্টে অনুষ্ঠিত হয়েছে। তো বুডাপেস্ট চেস অলিম্পিয়াডে মেন ডিভিশন এখন ফার্স্ট পজিশন হোল্ড করছে, অর্থাৎ গোল্ড মেডালিস্ট। চাইনা, ইউএস এর মতো বড় বড় টিমকে হারিয়ে 10 রাউন্ডের পরে 1 নম্বর স্থানে ভারত অবস্থান করেছে মেন ডিভিশনে, এবং ওমেন ডিভিশনেও এখন ভারত 1 নম্বর স্থানে আছে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য চেস ডট কম রিপোর্ট, ভারত গোল্ড মেডেলিস্ট অলরেডি হয়ে গেছে চেস ডিভিশনে। আজকের খেলার পরে আমরা এটাও জানতে পারবো ওমেন ডিভিশন গোল্ড মেডেলিস্টে ফিনিশ করে নাকি সিলভারে ফিনিশ করে। অর্থাৎ এখনো পর্যন্ত সব থেকে খুশির খবর হচ্ছে আমাদের যে ছেলেদের টিমটা আছে মেন্স টিম, তারা অলমোস্ট গোল্ড মেডেলিস্ট না, অলরেডি জিতে গেছে গোল্ড। এবং আমাদের যে মেয়েদের টিমটা আছে চেসে, তারাও মানে গোল্ডের খুব খুব কাছে আছে। আজকের খেলাটা দেখা হবে, এবং আজকের খেলায় যদি তারা জিততে পারে তাহলেই তারা টপেই থেকে যাবে, এবং মানে যদি জিতে এবং ড্রও করতে পারে তাহলেও তারা বোধহয় টপে থেকে যাবে, এবং আমরা দুটো গোল্ড মেডেল আমরা চেস অলিম্পিয়াড বুডাপেস্ট থেকে নিয়ে আসতে চলেছি। তো এই ছিল আজকের টোটাল আপডেট টেস্ট ক্রিকেট, হকি, ফুটবল, চেস অলিম্পিয়াডের। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সব থেকে জরুরি যেটা, আনন্দে থাকবেন। আর দেখতে থাকুন দ্য ইন্ডিয়ান আরিনা। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আমি জানি অনেক জিনিস খারাপ হয়েছে, সেগুলো কি কি যদি আপনারা কমেন্ট বক্সে বলে দেন তাহলে খুবই ভালো হয়। সেগুলো পরের বারে ভিডিওতে ঠিক করার চেষ্টা করব। ধন্যবাদ।